গল্পের শুরুতেই গল্পের ফিমেল লিড ইয়ানকে দেখানো হয়। ইয়ান ছিল খুবই অসুস্থ আর সে হসপিটালে ভর্তি ছিল। আর তখন সে কারো আসার শব্দ শুনতে পায়, যেটা শুনে ইয়ান সেখান থেকে পালিয়ে যায়। ইয়ান যখন রাস্তায় দৌড়াচ্ছিল তখন একটি লোকের কাছ থেকে সে সাহায্য চাইছিল যাতে করে তাকে সে বাঁচায়, কিন্তু সেই লোকটি তো উল্টো ইয়ানকে গলা চেপে ধরে আর তাকে মারার চেষ্টা করে। আর তখনই বাইকে করে এই গল্পের মেন লিড চলে আসে। তার নাম হলো শাওমু। শাওমু তো হিরোর মতো সেই লোকটার সাথে মারামারি করে সে আমাদের নায়িকাকে বাঁচিয়ে নেয়। এরপরে দেখা যায় ইয়ানের যখন সকালবেলা জ্ঞান ফিরে তখন তো ইয়ান নিজেকে অজানা একটি জায়গায় দেখতে পায়। আর তখনই সে কারো আসার শব্দ শুনতে পায়, যেটা শুনে ইয়ান সাথে সাথে লুকিয়ে পড়ে। আর ইয়ান তো শাওমিকে পেছন থেকে দেখতে পায়। শাওমিকে সে দেখে সে তার নিজের শত্রু মনে করে সে তাকে ছুরি দিয়ে আঘাত করতে যাবে। আর তখনই শাওমু ইয়ানের হাতটা ধরে ফেলে আর তাকে তার বেডে শুইয়ে দেয়। আর শাওমু ইয়ানকে বলেছে, তুমি ঠান্ডা হও, তোমার কিছুই হবে না। ইয়ানের সাথে এগুলো কেন হচ্ছে? ইয়ানকে কেন ওই লোকটি মারতে চাইল? আর সে কেনই বা হসপিটালে ভর্তি ছিল? আর এই শাওমুই বা কে? এগুলো জানার জন্য আমাদের 3 বছর আগের সিন দেখানো হয় ফ্ল্যাশব্যাকে, যেখানে ইয়ান তার বয়ফ্রেন্ড জুনের সাথে তার আজকে বিয়ে হচ্ছিল আর তারা সেখানে ফটোশুট করছিল। তারা দুজনে যখন কিস করতে যাবে আর তখনই লিলি নামে একটি মেয়ে এসে তাদেরকে বাধা দেয় কিস করা থেকে। আর তখনই ইয়ান তো মেয়েটাকে বলে যে, লিলি তুমি এসেছো আমার বিয়েতে, আমি তো মনে করেছিলাম যে তুমি হয়তো আসবেই না। লিলি তখন বলেছে, আমি কি এই বিয়েতে না এসে থাকতে পারি? যতই হোক আমার বেস্ট ফ্রেন্ডের বিয়ে বলে কথা। এরপরে দেখা যায় যে ইয়ান ফটোগ্রাফারকে বলে যে আমাদের 3 জনের একসাথে ফটো তুলে দিন। আর এই ফটোর আড়ালে আমরা দেখতে পাই যে লিলি তো জুনের হাত টাচ করছিল, কিন্তু জুন তো তার হাতটা ইগনোর করছিল। এরপরে দেখা যায় যে ইয়ান তো তার বাবার ছবির সাথে কথা বলছিল। আসলে তার বাবা বেঁচে নেই, যার কারণে সে ভীষণ একা। সে তার বাবাকে বলতে থাকে যে, বাবা তুমি যে ছেলেটাকে ভালো মনে করেছিলে আসলেও সে অনেক ভালো, আর তার সাথেই আমি আমার বাকি জীবনটা কাটাবো, তুমি আমাকে নিয়ে চিন্তা করো না। এরপরে জুন তো লিলিকে বলে যে, তুমি কি পাগল হয়ে গেছো? তুমি ওর সামনে সব কি করছিলে? ও যদি জেনে যায় তাহলে কি হবে? লিলি তখন বলে যে, জেনে গেলে তো ভালোই হবে। আসলে তারা দুজনে মিলে ইয়ানকে ধোকা দিচ্ছিল। তাদের দুজনের মধ্যে অ্যাফেয়ার চলছিল, যেটা কিনা ইয়ান জানেই না। আর এরপরে তাদের দুজনের মধ্যে রোমান্স শুরু হয়েছে। আর ওইদিকে আমরা দেখি যে ইয়ানের ফোনে লিলির একটি মেসেজ আসে আর সেখানে বলা হচ্ছিল যে টেবিলে ওর জন্য একটি গিফট রাখা রয়েছে। আর সেটা খুলে ইয়ান দেখতে পায় একটি হোটেলের রুম কার্ড রাখা রয়েছে। আর এই রুম কার্ডটা দেখে ইয়ান মনে করে তার ফ্রেন্ড লিলি হয়তো তাকে সারপ্রাইজ দেওয়ার জন্য এই রুমে যেতে বলেছে। এর জন্য সেই ঠিকানা অনুযায়ী সেই হোটেলে চলে আসা রুমের মধ্যে ঢুকে পড়ে, কিন্তু রুমের মধ্যে কেউ ছিল না। সে যখন চলে যাবে তখনই সে ওয়াশরুম থেকে অদ্ভুত রকমের শব্দ শুনতে পায়। আর ইয়ান যখনই ওয়াশরুমে দরজা ধাক্কা দেয় তখন সে যা কিছু দেখেছে এর জন্য সে মোটেও প্রস্তুত ছিল না। সে অনেকটা হার্ট হয়ে যায় যে তার বেস্ট ফ্রেন্ড তাকে কিভাবে ধোকা দিল, এর সাথে তার বয়ফ্রেন্ড যাকে সে এতটা বিশ্বাস করেছে জুন, সে তাকে কিভাবে ধোকা দিল। আর জুন তখন ইয়ানকে বোঝানোর চেষ্টা করেছে যা কিছু হয়েছে এটা একটা অ্যাক্সিডেন্ট ছিল। আর লিলিও এই একই কথা ইয়ানকে বোঝানোর চেষ্টা করছিল, কিন্তু ইয়ান তো বুঝছিল না। আর তখন ইয়ান লিলির হাতে তার সেই আংটিটা দেখতে পায়, যেটা তার বয়ফ্রেন্ড জুন তাকে গিফট করেছিল। তার আংটিটা তার ফ্রেন্ডের হাতে কেন, এটা দেখে ইয়ান আরো বেশি রেগে যায় আর লিলির কাছ থেকে সে আংটিটা নেওয়ার চেষ্টা করে। এক পর্যায়ে ইয়ান অনেকটা রেগে গিয়ে লিলিকে একটি চড় মারে আর লিলিও রেগে গিয়ে ইয়ানকে ছাদ থেকে ধাক্কা দেয়। আর ইয়ান যখনই পড়ে যাবে তখনই জুন এসে তাকে ধরে ফেলে। আর লিলি তখন বলে যে, তুমি এটা কি করছো? ও তো আমাদের ব্যাপারে সবকিছু জেনে গেছে, আমাদের প্ল্যানটা ভেস্তে যাবে। ও যদি বেঁচে যায় তাহলে আমাদেরকে তো কোনো সম্পত্তি দিবে না। এর চেয়ে ভালো হবে ও যদি মারা যায় তাহলে ওর সব সম্পত্তি আমাদের হয়ে যাবে। এই কথা শুনে ইয়ান তো জুনকে বলে যে, তুমি আমার হাতটা ছেড়ো না। কিন্তু জুন তো লিলির কথা শুনে সে ইয়ানের হাতটা ছেড়ে দেয় আর সে ছাদ থেকে পড়ে যায়। আর সেই পর থেকে ইয়ান তো কোমা চলে গেছে। ডাক্তাররা বলছিল সে হয়তো আর কোমা থেকে ফিরে আসবে না। আর সেই সুযোগ নিয়ে জুন তো ইয়ানের সকল প্রপার্টি নিজের নামে করে নেওয়ার প্রস্তুতি চালাচ্ছিল। এমনকি ইয়ানকে তার কোম্পানির সিওর পদ থেকে সরিয়ে সে নিজে সিওর পথে বসেছে। আর লিলি আর জুন তো ইয়ানের বাসায় একসাথে থাকতে শুরু করেছে। আর লিলি তো জুনকে বলে যে, এতদিন হয়ে গেছে তুমি আমাকে এখনো বিয়ে করছো না কেন? জুন তখন রেগে গিয়ে বলে যে, যতদিন না ইয়ান মরবে ততদিন আমি তোমাকে বিয়ে করতে পারবো না, এতে সবাই অনেকটা সন্দেহ করবে। আর ইয়ান যখন মারা যাবে তখন আমি ওর সকল প্রপার্টিগুলো পেয়ে যাব, তখন আমি তোমাকে বিয়ে করব। এই কথা শুনে লিলি তো একটি লোককে ফোন দেয় আর বলে যে ইয়ানকে মেরে ফেলার জন্য। আর এই লোকটি হলো সেই লোকটি আমরা যাকে দেখেছিলাম গল্পের প্রথমে ইয়ানকে মেরে ফেলার জন্য।
এরপরে বর্তমানে দেখা যায় যে ইয়ান তো সৌম্যকে জিজ্ঞাসা করে যে জুনের সাথে তোমার কিসের সম্পর্ক। সৌম্য তখন বলে যে তুমি কি ভুলে গিয়েছিলে জুনের কথাতে তোমার কোম্পানি থেকে তুমি আমাকে ফায়ার করে দিয়েছিলে। ইয়ান বলে তাহলে তুমি এত বছর কোথায় ছিলে। সৌম্য তখন বলে যে সেটা তোমার জানার কোনো প্রয়োজন নেই। ইয়ান বলে আমি আমার কোম্পানিতে চলে যাব। সৌম্য তখন বলে যে তুমি তোমার কোম্পানিতে গিয়ে কি করবে, তোমার কোম্পানি তো এখন জুনের দখলে চলে গেছে। এটা শুনে ইয়ান বলে আমার প্রপার্টি আর আমার কোম্পানি আমার ছিল আর সেটা আমি আবারও আমার নিজের করে ছাড়বো, সেটা যেভাবেই হোক সেটা আমি কারো হতে দিব না। এরপরে আমরা দেখতে পাই জুন তো ইয়ানের নামে প্রপার্টিগুলো সে তার নিজের নামে করার জন্য প্রস্তুতি চালাচ্ছিল। আর সেই মুহূর্তে সেখানে ইয়ান চলে আসে। ইয়ানের মনে তো জুনের জন্য অনেকটা রাগ জমে আছে আর সে চাইছিল সে সরাসরি গিয়ে জুনকে ছুরি দিয়ে আঘাত করে মেরে ফেলতে, কিন্তু সে সেটা করে না। আর জুন আর লিলি তো ইয়ানকে দেখে পুরোই অবাক হয়ে যায়। আর ইয়ানও জুনের কাছে এসে এমন নাটক করে যে সেদিন কি ঘটেছিল তার সাথে তার কিছুই মনে নেই। আর জুন তো ইয়ানকে মিডিয়ার সামনে বলতে থাকে যে আজ থেকে 3 বছর আগে আমার ওয়াইফ কোমায় চলে গিয়েছিল আর সে আজকে কোমা থেকে ফিরে এসেছে। আর ইয়ান বলতে থাকে যে তুমি আমাকে আমার বাসায় নিয়ে চলো, আমার বাসাকে আমি অনেকটা মিস করছি। আর জুন তখন বলেন যে হ্যাঁ আমি অবশ্যই তোমার বাসায় তোমাকে নিয়ে যাব। আর জুন তো ইশারা দিয়ে লিলিকে বোঝায় যে বাসা থেকে যেন সে তার নিজের জিনিসপত্রগুলো সরিয়ে ফেলে। এরপরে লিলি তো তাড়াহুড়া করে বাসায় গিয়ে তার সকল ড্রেস আর জিনিসপত্রগুলো চাপিয়ে নিচ্ছিল। আর ওইদিকে জুন আর ইয়ান তো গাড়ির মধ্যে ছিল, কিন্তু জুন তো তাকে বাসায় নেওয়ার বদলে তাকে হসপিটালে নিয়ে যাচ্ছিল চেক আপ করার জন্য। কিন্তু ইয়ান তখন বলে যে আমি তো একদম সুস্থ আছি, আমাকে কেন তুমি চেক আপ করার জন্য হসপিটালে নিয়ে যাচ্ছ, আমি চেক আপ করবো না, নাকি তুমি আমাকে বাসায় নিয়ে যেতে চাইছো না। এটা শুনে জুন বলে এটা আবার তুমি কি বললে, তোমার বাসায় তুমি যাবে, এখানে আমি তোমাকে বাধা দেবার কে, তাছাড়া আমি তোমাকে বাধা দিবই বা কেন। ইয়ানের এমন কথা শুনে জুন তাড়াতাড়ি করে ইয়ানকে তার বাড়িতে নিয়ে আসে। আর এইদিকে লিলি তাড়াহুড়া করতে গিয়ে তার ড্রেসগুলো পরে যায়। আর তখন ইয়ান তার বাড়ির দরজা খুলে ফেলে, কিন্তু সে বাড়ির মধ্যে কাউকে দেখতে পায় না। ইয়ান তো জুনকে বলে যে এই বাড়ির মধ্যে মেয়েদের পারফিউমের স্মেল আসছে কেন। জুন তখন বলে যে আসলে তুমি এত বছর ধরে যে অসুস্থ হয়েছিলে এত বছর তো আমি এই বাড়িতে আসিনি, আর বাড়িটা অনেক নোংরা হয়েছিল, যার কারণে আমি এখানে একটি কাজের মেয়েকে পাঠিয়েছিলাম যাতে করে বাড়িটা সুন্দর করে পরিষ্কার করে ফেলে, যাতে করে দেখে তুমি অনেকটা খুশি হয়ে যাও, হয়তো ওই মেয়েটার পারফিউমের স্মেলটাই আসছে। আর তখনই জুন সোফার আড়ালে লিলিকে দেখতে পায়। লিলিকে দেখে সে তার মাথাটা চাপিয়ে দেয় আর বলে যে এখানেই লুকিয়ে থাকো। আর ইয়ান তখন বলে যে আমি আমার বেডরুমটা ঘুরে আসি, কারণ আমি আমার বেডরুমটাকে অনেকটা মিস করেছি। এরপরে ইয়ান যখন উপরে চলে যায়, লিলিকে তাড়াতাড়ি করে জুন তার জিনিসপত্র নিয়ে বাড়ি থেকে বের করে দেয়। এরপরে ইয়ান যখন উপর থেকে আসে তখন ইয়ান তো জুনকে জিজ্ঞাসা করে যে লিলি কোথায়। এই কথা শুনে তো জুন অনেকটা ভয় পেয়ে যায় আর বলে যে লিলির কথা আবার তোমার হঠাৎ করে কিভাবে মনে পড়লো। ইয়ান তখন বলে যে না, আমি বাইরে দেখলাম যে গাড়ি পার্কিং এর ওখানে লিলির গাড়িটা পড়ে আছে, যেটা আমি ওকে বার্থডেতে গিফট করেছিলাম। গাড়িটা এখানে রয়েছে, তাহলে অবশ্যই লিলি এখানেই রয়েছে।